গল্পটির সত্য আমাদের অর্থাৎ ভোকাল আর্ট ম্যানিয়ার কাছে সংরক্ষিত। ভোকাল আর্ট ম্যানিয়া তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় অলৌকিক ঘটনাকে প্রশ্রয় দেয় না। নিতান্তই শ্রোতাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এগুলির আখ্যান করা হচ্ছে। শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের 14 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। গল্প শুরুর আগে বলে রাখি, ভোকাল আর্ট ম্যানিয়ার গল্প আহ্বান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা গল্প লিখতে ভালোবাসো তারা অবিলম্বে অনধিক 5000 শব্দে তোমাদের গল্প লিখে পাঠাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে সেই গল্পের অডিও রূপান্তর করতে টিম ভ্যাম কিন্তু তৎপর। সম্পূর্ণ নিয়মাবলী পড়তে চেক করতে পারো আমাদের গল্প আহ্বান বিষয়ক কমিউনিটি পোস্ট, লিঙ্ক রইল ডেসক্রিপশনে। শিলাবতী নদীর দুধারে দুই গ্রামেই নেমে এসেছে ঘোর বিপর্যয়। প্রায়ই নদীর ধারে ডুবন্ত অবস্থায় আবিষ্কার হচ্ছে গ্রামবাসীদের আধ খাওয়া মৃতদেহ। ঘটনাচক্রে এই মৃত্যু মিছিলে জড়িয়ে পড়ে জয়ন্তর বাবা। পরে সে জানতে পারে এসবের আড়ালে রয়েছে এক ভয়ানক অপদেবতার আখ্যান। কি হবে এরপর জেনে নিন আজকের গল্পে। আজ আপনাদের জন্য এক গ্রাম বাংলার তন্ত্র নির্ভর গল্প, লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে গদ্রবঙ্গা। প্রিয়াঙ্কা অধিকারী, তার জন্ম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। ছোটবেলা থেকেই ছিল বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল সাহিত্যিকদের লেখা গল্প উপন্যাস পড়ার নেশা। গ্রাম বাংলার পরিবেশ এবং বই তাকে কলম ধরার অনুপ্রেরণা যোগায়। লেখক ও অনুবাদক রূপে কাজ করেছেন বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সঙ্গে, যেমন গল্প টেবিল, রাতের বৈঠকখানা, 221B হ্যারিসন রোড ইত্যাদি। তার কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী হল রাতের বিভীষিকা এবং ডাকিনীর কবলে। ইতিপূর্বে লেখিকার লেখা গল্প অশরীরী প্রেম, বিপ্লবী সতীশ এবং অতৃপ্ত কুসুমপুর আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাত্রী। শুরু হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারীর কলমে এক হাড় হিম করা তন্ত্র নির্ভর গ্রাম বাংলার গল্প, গদ্রবঙ্গা। আপন ছন্দে বহমান নদীটির সামনে দাঁড়িয়ে রয়েছেন এক অভিজাত সম্ভ্রান্ত ব্যক্তি। নাম জগদীশ প্রতাপ চাটুজ্জে। ভোরের আলো তখনও সেইভাবে ফোটেনি। গ্রামের প্রাণকেন্দ্র এই শিলাবতী নদী, গ্রামবাসীদের আবেগ। আর একটু পরেই নৌকোগুলো নদীতে দেখা যাবে। যখন রাতের আঁধার পুরোপুরি কেটে যাবে, তখন শোনা যাবে শিশুদের কলকাকলি। সকলে মিলে ঝাঁপাই জুড়বে এই নদীতে। এই শিলাবতী নদী তাদের নিকট মাতৃতুল্য। চাটুজ্জে মশাই এক দৃষ্টে চেয়ে থাকেন নদীর দিকে। তিনি জগদীশ প্রতাপ চাটুজ্জে, এ গাঁয়ের জমিদার। ভারী সজ্জন ব্যক্তি তিনি। নানাবিধ জনকল্যাণমূলক কাজ করেছেন, কিন্তু আজ মন বড় অস্থির তাঁর। কিছুতেই বাড়িতে মন টিকছে না। বারংবার তার মনে পড়ছিল লাঠিয়াল কালুর কথাটা। কানে যেন অনুরণিত হচ্ছিল কথাগুলো। কর্তা, লক্ষ্মণ আর ওর চেলারা পুলিশের হাতে খুন হয়েছে। ওদের মধ্যে আর কেউ বেঁচে নেই, সব কটা খতম হয়ে গেছে। কথাটা প্রথমে বিশ্বাসই হয়নি চাটুজ্জে মশাইয়ের। যে ডাকাত দলের আতঙ্কে তটস্থ ছিল গোটা গ্রাম,
সেই ডাকাত দল এত সহজে নিকেশ হলো, ওদের উৎপাতে বিরক্ত হয়ে উঠেছিলেন চাটুজ্যেমশাই। লক্ষ্মণের দলকে দমন করার কথা ভাবতে গিয়ে কত যে বিনিদ্র রজনী কাটিয়েছেন তিনি, তা কেবল তিনিই জানেন। কিন্তু পর মুহূর্তে একটা প্রশ্ন মনে জাগে তার। আচ্ছা, লক্ষ্মণের দলের সকলেই যদি মারা গিয়ে থাকে, তাহলে সে কোথায়? কার কাছে আছে সে? অতি মূল্যবান, অতীব গুরুত্বপূর্ণ সে। এসব ভাবতে ভাবতেই জলে নামেন তিনি। মনে মনে বলেন, না না, কিছুতেই নয়, অত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। খুঁজতে হবে, তাকে আমায় খুঁজতে হবে। সহসা জলে কিছু যেন দেখতে পান তিনি। তিনি বলে ওঠেন, কে কে জলে? এই সময় তো কারো জলে থাকার কথা নয়। তিনি এবার লক্ষ্য করেন সেটি কারোর ছায়া। ভয়ে একটা শিহরণ খেলে যায় দেহময়। এ কি দৃশ্য! নিজের চোখকেও যে বিশ্বাস করতে পারছেন না তিনি। সেই ছায়াটিকে ঘিরে রয়েছে আরও 4-5টা এমনই কালো কালো ছায়া। এবার আকাশ বাতাস কাঁপিয়ে শোনা যায় একটা বিকট হাসি, বালকের হাসি। কিন্তু সেই হাসির কি জোর! যন্ত্রণায় কানে হাত দেন চাটুজ্যেমশাই। না না, বেশিক্ষণ জলে থাকাটা আর উচিত হবে না। জল থেকে ওঠার চেষ্টা করেন চাটুজ্যেমশাই। হঠাৎ থমকে দাঁড়ান তিনি। এ কি, উঠতে পারছেন না কেন? তবে কি তার পা দুটো আটকে গেছে? শত চেষ্টা সত্ত্বেও পা দুটো নাড়াতে পারলেন না চাটুজ্যেমশাই। এদিকে সেই কালো ছায়া ক্রমশ এগিয়ে আসতে থাকে তার দিকে। কে তোমরা? চুপ করে আছো কেন? বলো, কে তোমরা? চেষ্টা করেও মনের ভীতিকে গোপন করতে পারলেন না চাটুজ্যেমশাই। ঠিক তখনই জলের ভেতর থেকে কেউ যেন তার পা দুটো সজোরে টেনে ধরে। আর তিনি তলিয়ে যান শিলাবতী নদীর অতল গভীরে। জল থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করেন চাটুজ্যেমশাই, কিন্তু হাত পা যেন কেমন অবশ হয়ে গিয়েছে। জলের ভেতর তিনি দেখতে পান একটা বালককে। কিন্তু কি বিভৎস দেখতে তাকে! তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়। বালকটিকে বিলক্ষণ চেনেন চাটুজ্যেমশাই, কিন্তু সে এখানে এলো কি করে? আর ভাবতে পারছেন না তিনি। চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে যায়। দুদিন পর শিলাবতী নদীতে ভেসে ওঠে চাটুজ্যেমশাইয়ের দেহটা। কিন্তু সে কি নারকীয় দৃশ্য! তার দেহের অর্ধেক অংশ নেই। আধ খাওয়া দেহটা কোনো মতে সৎকার করেছিল তার পুত্র। শিলাবতী নদীকে দেখে সেই প্রথম ভয় পেয়েছিল মানুষ। ক্রমে গ্রামবাসীর এই জননী হয়ে উঠল ভয়ঙ্করী। তার নাম হল সর্বনাশী শিলাবতী। বসন্তের সকাল। ঘনশ্যামবাবু ও তার ছেলে জয়ন্ত আরাম কেদারায় বসে চায়ের চুমুকের সাথে খবরের কাগজ পড়ছেন। এমন সময় পিয়ন এসে বলল, চিঠিটা আছে বাবু। জয়ন্তকে উদ্দেশ্য করে ঘনশ্যামবাবু বললেন, জয়ন্ত,
দেখ তো এই সময় আবার কার চিঠি এলো। যাই বাবা। জয়ন্ত উঠে যায়। চিঠি হাতে পেয়ে জয়ন্ত বলল, বাবা, তোমার নামে চিঠি এসেছে। আমার নামে? কে পাঠালো দেখ তো। উমা রানী চাটুর্যে নামে কেউ। নামটা শুনেই বিষম খেলেন জয়ন্তর বাবা ঘনশ্যাম গাঙ্গুলি। আনন্দিত হয়ে বললেন, দে দে দেখি আমার হাতে। বাবার নির্দেশ মতো জয়ন্ত চিঠিটা এগিয়ে দেয়। দিদি দিদি চিঠি পাঠিয়েছে বলে ওঠে ঘনশ্যাম বাবু। দিদি মানে আমার পিসিমা? হ্যাঁ। কি লিখেছেন পিসিমা চিঠিতে? আমাদের নারায়ণপুর গ্রামে ডেকে পাঠিয়েছে, মানে তোমার পিসিমার বাড়ি আমাদের যেতে হবে। উৎফুল্ল হয়ে জয়ন্ত বলে ওঠে, আমরা তার মানে পিসিমার বাড়ি যাব? স্টেশনে ট্রেনটা এসে থামতেই জয়ন্ত এবং তার বাবা নিজেদের ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। জয়ন্তর বাবা জয়ন্তকে বলল, বুঝলে জয়ন্ত, এই হলো গিয়ে তোমার পিসিমার গ্রাম। এই প্রথমবারের জন্য এখানে আসা তোমার। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। বাবাকে থামিয়ে জয়ন্ত বলল, আচ্ছা বাবা, এর আগে কোনোদিন পিসিমার বাড়ি আসার সুযোগ হয়নি কেন? সে অনেক কথা। বলো না বাবা। ওসব বাদ দাও জয়ন্ত, পুরনো জিনিস ঘেঁটে আর লাভ নেই। তাছাড়া ওসব বড়দের ব্যাপার। বাবার কথা শুনে জয়ন্ত চুপ করে যায়। জয়ন্তর মনে যা চলছে তা যদি বাবাকে বলে তাহলে বাবা কি প্রতিক্রিয়া দেবে এই ভেবে জয়ন্ত বেশ নীরবেই পথ চলে। অনেক ভাবার পর মনের মধ্যে সাহস সঞ্চার করে জয়ন্ত বাবার উদ্দেশ্যে বলল, আমি বড় হয়েছি বাবা, তাই বাড়ির সমস্ত ঘটনা আমার জানার অধিকার আছে। ছেলের মুখে এমন কথা শুনে অবাক হলেন ঘনশ্যামবাবু। কি উত্তর তিনি দেবেন তা ভেবেই বেসামাল। কিছুটা ইতস্তত বোধ করে জয়ন্তর বাবা বললেন, তেমন কোনো ব্যাপার না। আসলে দিদির সঙ্গে বহুদিন যাবৎ কোনো যোগাযোগ ছিল না। স্টেশন চত্বরের কাছেই দুজনের কথাবার্তার মাঝে টকবক শব্দে এসে দাঁড়ালো একটি ঘোড়ার গাড়ি। ঘোড়াটি জমিদার বাবুর। তাদের নেওয়ার জন্য তিনি এই ঘোড়ার গাড়িটি নিজেই পাঠিয়েছেন। ঘোড়ার গাড়িটিতে চড়ে বসল জয়ন্ত ও তার বাবা। কোচওয়ান দুটি ঘোড়ার উপর চাবুকের আঘাত করে তৎক্ষণাৎ। ঘোড়া দুটো চলতে থাকে। তাদের গন্তব্যস্থল নারায়ণপুর। শিলাবতী নদীর কোল ঘেঁষে রয়েছে ছোট্ট দুটি গ্রাম। নদীর এপারের নাম নারায়ণপুর আর ওপারে রয়েছে হরিপুর। শিলাবতী নদী দুটো গ্রামকে পুরোপুরি আলাদা করেছে। নারায়ণপুরে জনবসতি কিছুটা হলেও বেশি হরিপুরের তুলনায়। হরিপুরে জনবসতি বেশ কম হলেও রয়েছে বিশাল বড় এক ঘন জঙ্গল। এ জঙ্গল নাকি এককালে ছিল অপরাধীদের আঁতুর ঘর। অনেক মানুষ নাকি সেই জঙ্গলে ডাকাতের হাতে প্রাণ হারিয়েছে। দু চোখ ভরে গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকে জয়ন্ত। শিলাবতী নদীর পাশ দিয়ে ছুটে চলে ঘোড়ার গাড়ি। জয়ন্ত বলে ওঠে, ওহ বাবা, আমার তো দেখেই কেমন লোভ লাগছে। কি সুন্দর এই শিলাবতী নদী। তা যা বলেছ জয়ন্ত, সকালে এসে বেশ জমিয়ে স্নান করতে হবে। অমনি কোচওয়ান গাড়ির গতি কমিয়ে রাম 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 বলে কপালে হাত ঠেকায়। কি ব্যাপার হে? প্রশ্ন করেন ঘনশ্যামবাবু। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে কোচওয়ানের। আমতা আমতা করে কোচওয়ান বলল, ভুলেও কাজ করবেননি বাবু, তাইলে এই বিপদ। কেন, কিসের বিপদ? প্রশ্ন করে জয়ন্ত।
রাম 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 রাম। আজ পর্যন্ত যে ওই নদীর জলে নেমেছে সে আর ফেরেনি বাবু। ও নদীর জলে দেহ আছে বাবু, দেহ আছে। রাম 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 রাম। কথাটা শুনে দুজনেই অবাক হলো। ঘোড়ার গাড়িতে করে যাওয়ার সময় তারা লক্ষ্য করল কাঁচা রাস্তার দুপাশে বেশ কতকগুলি খেজুর গাছ। ধুলো ভরা রাস্তাটা মাঝ দুপুরের রৌদ্রের আলোয় চকচক করছে। এই পথ দিয়ে যেতে একেবারেই খারাপ লাগছে না জয়ন্তর, বরং এই বিষয়গুলো সে আপন মনে উপভোগ করছে। মাঝে মাঝে কিছুটা ভয়েরও অনুভূতি হচ্ছে। গা শিউরে কাঁটা দিচ্ছে। সূর্যি মাথার উপরে। দুপুরবেলাতে এত নিস্তব্ধতা একটু অস্বাভাবিক বটে। তেমন হয়তো কারোর বেরোনোর প্রয়োজন হয়নি, তাই নারায়ণপুরের রাস্তায় এত থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। গাড়ির কোচওয়ান ঘোড়ার পিঠে চাবুক মেরে গাড়ির গতি আরও কিছুটা বাড়িয়ে নিল। জয়ন্ত কোচওয়ানকে বলল, কাকা, আমি তো এই গ্রামে প্রথম, তাই চারপাশটা একটু ভালো করে দেখছি। এত তাড়াহুড়ো না করে বরং আপনি ধীরে সুস্থে চলুন। জয়ন্তর কথা শুনে কোচওয়ান বলল, আসলে গিন্নি মায়ের আদেশ তোমাদের দ্রুত জমিদার বাড়িতে পৌঁছে দেওয়ার, নইলে যে মধ্যাহ্নভোজনের বিলম্ব হবে। সহসা জয়ন্ত লক্ষ্য করল পেছনে একটা বড় কালো কুচকুচে বিড়াল তাদের পিছু নিয়েছে। বিষয়টি বাবাকে দেখিয়ে জয়ন্ত বলল, দেখো বাবা, বিড়ালটা আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটি ঝিম কালো, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। অনেকটা সময় অতিবাহিত হলেও বিড়ালটি তাদের পিছু ছাড়ল না। না, এবার আর জয়ন্ত চুপ করে থাকতে পারল না। রেগে গাড়ি থেকে নেমে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়ে মারতে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো একটাও ঢিল বিড়ালটার গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় বিরাজ করতে লাগলো চারপাশে। কোচওয়ান বলল, দাদাবাবু, তুমি আর সাহস দেখিও না। কোচওয়ানের কোনো কথাই জয়ন্তর কানে গেল না। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যি বিড়াল নাকি অন্য কিছু? বিড়ালটিকে দেখার জন্য জয়ন্ত পেছন ঘুরল, কিন্তু কোথায় বিড়াল? নেই তো। তাহলে এটা কি জয়ন্তর মনের ভুল? মনে মনে জয়ন্ত বলল, এই হয়তো আমার মনের ভুল। কিন্তু এরপর যা ঘটনা ঘটল তা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না ঘনশ্যামবাবু, জয়ন্ত এবং ঘোড়ার গাড়ির কোচওয়ান। পেছন থেকে বিড়ালটি সামনে এসে একটা বড় শিমুল গাছের উপর চড়ে বসল। ধীরে ধীরে বিড়ালটি বিশাল বড় আকৃতি ধারণ করল। দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করল সকলের। বিড়ালটিকে উপেক্ষা করেই আরও গতিতে গাড়ি ছুটিয়ে নিয়ে গেল কোচওয়ান। শুধুমাত্র বিড়াল ডাক বা তার কাণ্ড কারখানা নয়, সমস্ত গাছ জুড়ে কাকেদের কা কা ডাক, পাখিগুলোর কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এক অস্বাভাবিক পরিবেশ। সব কিছুকে উপেক্ষা করে টকবক শব্দে গাড়ি এসে দাঁড়ালো জমিদার বাড়ির ফটকের সামনে। প্রধান ফটক পার হয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল খেলার মাঠ এবং তার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে 3 তলা জমিদার বাড়ির অন্দরমহল। অন্দরমহলে রয়েছে নাচঘর, চাকর বাকরের থাকার ঘর, সুবিশাল একটি অট্টালিকা। দেখে চোখ জুড়িয়ে যায়। বাহ, হাতের কি কাজ! বাড়ির প্রতিটি খাঁজের সুন্দর কারুকাজ দেখে বোঝাই যায় জমিদারের প্রতিপত্তি সম্পর্কে। বাড়ির পিছনে রয়েছে সারি সারি গাছ, সামনে পুকুর। কথিত আছে এই পুকুরে আসার জন্য অন্দরমহল থেকে এক সুড়ঙ্গ পথ রয়েছে। তবে সেই পথ এখনকার জমিদার গিন্নি অর্থাৎ ঘনশ্যামবাবুর দিদি বা কেউ
সেই পথ সম্পর্কে অবগত নন। জমিদার বাড়ির সামনে রয়েছে নবকুঠি, এটি মূলত গদিঘর। এছাড়া আরও আছে শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউ মন্দির, কাচারি ঘর ইত্যাদি। নিজের দিদিকে দেখে ঘনশ্যামবাবু আপ্লুত বোধ করলেন। ভাইকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না জমিদার গিন্নি। কান্নায় ভেঙে পড়লেন ভাই বোন দুজনেই। ঘনশ্যামবাবু বললেন, আমার ভাগ্নেটি কোথায়? আছে আছে, তার তো সারাক্ষণ খেলা, আছে বাড়িতেই কোথাও। মধ্যাহ্ন ভোজের টেবিলে রয়েছে এলাহি সব পদ, বাঙালিয়ানা থেকে নবাবি খানা, সব কিছু থরে থরে সাজানো। জমিদার গিন্নি বললেন, তোকে আর একটু মুড়িঘণ্ট দেই ঘনা? ভাইকে ভালোবেসে ঘনা বলে ডাকেন জমিদার গিন্নি। প্রত্যুত্তরে জয়ন্তর বাবা বললেন, না না, আর কিছু লাগবে না। লজ্জা করিস না ভাই, যা লাগবে নিজের থেকে চেয়ে নিস। তোর ছেলে তো কিছুই খাচ্ছে না রে। আমার কিছু লাগবে না পিসিমা, তবে রান্নাগুলো বেশ খাসা হয়েছে, তাই না বাবা? তা যা বলেছিস। দুপুরের খাওয়া শেষ করে জমিদারবাবু, গিন্নিমা, ভাই ও ভাইপো সকলে মিলে জমিয়ে গল্পের আসর বসিয়েছে। জমিদারি কেমন চলছে তার গল্প করতে গিয়ে গ্রামের কিছু অস্বাভাবিক ঘটনার কথা বলেন জমিদারবাবু। একটা কথা কি জানো তো জয়ন্ত, আমাদের গ্রামে দিনের পরিবেশের চেয়ে রাতের পরিবেশ বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই জমিদারি 7 পুরুষ ধরে চলে আসছে। এই পূর্বপুরুষদের আমলে এমন ভয়ানক ঘটনা আগে কখনো ঘটেনি, কিন্তু বিগত 40-45 বছর ধরে এই নারায়ণপুর গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। অনেকে বলে যে এই ঘটনাগুলোর সাথে ভৌতিকতার একটা ছোঁয়া রয়েছে। পিসেমশাইয়ের মুখে এমন কৌতূহলী কথা শুনে জয়ন্তর মনে পড়ে গেল রাস্তার ঘটনাগুলো। 2 গ্রামকে নিয়ে খুব দ্বন্দ্ব তৈরি হলো জয়ন্তর মধ্যে। জয়ন্ত জমিদারবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা পিসেমশাই, আপনি বলছেন এখন যে সমস্ত ঘটনা ঘটছে তা আগে কখনো ঘটেনি, মানে আপনার পূর্বপুরুষের আমলে তা ঘটেনি? আপনার নিজের চোখে দেখা এমন একটা ঘটনা বলুন না শুনি। জয়ন্তর কথায় জমিদারবাবু বলল, কোনো ঘটনাই তবে আমার সম্মুখে ঘটে না। কে কিভাবে কেন ঘটিয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা ঠিক যে দিনের বেলায় যেমন তেমন রাতের বেলাতেও এই গ্রামের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতের অন্ধকারে একা একা গ্রামের পথ ধরে হাঁটা অসম্ভব। এই সময় একটা গা ছমছমে কি বলবো ব্যাপার বিরাজ করে এই নারায়ণপুরে। আমি তখন খুব ছোট। গ্রামের যে সমস্ত বয়স্ক অভিজ্ঞ মানুষরা ছিল তারা বলতো নারায়ণপুর গ্রামের উপর প্রাচীন এক অভিশাপ রয়েছে, হয়তো তাদের মধ্যেই এখন কেউ বেঁচে রয়েছে। জমিদারবাবুর মুখে এমন ধারা কথা শুনে জয়ন্ত চুপ করে যায়। নারায়ণপুর থেকে হরিপুরের সাথে যোগাযোগ পথ বলতে এই শিলাবতী নদী। নদী পারাপারের একমাত্র মাধ্যম হলো নৌকা। সকালের দিকে মাঝিরা থাকলেও বিকেল নামার পরে সন্ধ্যের মুখ থেকে তাদের আর দেখা মেলে না। যে যার নৌকাকে নদীর পাড়ে আটকে বাড়ি চলে যায়। আবার মাঝিদের দেখা মেলে সেই ভোরের আলোয়। তারা বড় দরিদ্র, নিজেদের পেট আর সংসার চালানোর জন্য ভোরবেলা নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়ে। সকাল পর্যন্ত মাছ ধরে সেই মাছকে বাজারে বিক্রি করলে তবেই তাদের দুবেলা পেট চলবে। সন্ধ্যের পরেই নারায়ণপুর গ্রাম বেশ শান্ত হয়ে যায়। কোথাও থেকে ফিরে আসা তো দূরের কথা, কোনো দরকার বশত কেউ শিলাবতী নদীর পাড়ে আসতেই চায় না। সবাই বলে এ হচ্ছে অভিশপ্ত শিলাবতী। কত যে প্রাণ সে তার নিজের কাছে টেনে নিয়েছে তার কোনো হিসাব নেই। এই সেদিনের কথা, তখন নদীতে খুব বেশি জল ছিল না। 5 জন ছেলে মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। তাদের মধ্যে
4 জন ফিরে এসেছে। একজনের আর দেখা মেলেনি। তবে সেই 4 জনের বক্তব্য এর মধ্যে একটি বিভৎস প্রাণীকে দেখতে পেয়েছে। কিছুদিন পর 5ম ছেলেটির আধ খাওয়া মৃতদেহ পাওয়া গিয়েছিল নদীর পাড়ে। নদীর পাশে রয়েছে মহা শ্মশান। গ্রামের কেউ মারা গেলে ওই শ্মশানেই তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। মৃত মানুষের ব্যবহার করা জিনিসপত্র সব কিছুই পুড়িয়ে এই নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। সকলে এটুকু বুঝে গিয়েছে যে শিলাবতী নদীর ভেতরে আত্মগোপন করে রয়েছে কোনো একটি বিভৎস অপদেবতা। জয়ন্ত ছিল ঘোর নাস্তিক। ঘনশ্যামবাবু বিশ্বাস করলেও সে এসব হেসে উড়িয়ে দিল। রাতের খাওয়া দাওয়ার শেষে সবাই ঘুমিয়ে পড়লেন। খুব ভোরে ঘনশ্যামবাবু সহসা উঠে পড়লেন। একটা অদ্ভুত অনুভূতি হয় ঘনশ্যামবাবুর মধ্যে। বড় ইচ্ছে হলো তার শিলাবতী নদীতে স্নান করার। তিনি নিদ্রা ছেড়ে উঠে পড়লেন এবং তৈরি হয়ে রওনা দিলেন বাইরের দিকে। জমিদার বাড়ির দারোয়ান ঝিমোচ্ছিল। পুরো বিষয়টি লক্ষ্য করার পর ঘনশ্যামবাবুকে আটকানোর চেষ্টা করল, কিন্তু কোনো বাধা না শুনে সন্তর্পণে বেরিয়ে গেলেন তিনি। নদীর কাছে এসে দাঁড়ালেন ঘনশ্যাম। আপন ছন্দে বয়ে চলেছে এই নদী। নদীতে স্নান করতে নামলেন তিনি। আর ঠিক তখনই জলের মধ্যে থাকা এক বিভৎস প্রাণী তার পা দুটো ধরে টেনে নেয় শিলাবতীর ভেতর। ঘনশ্যামবাবু চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও! তার আর্তনাদ কারোর কানেই পৌঁছল না। ওই ওই আসছে, যার কাঁধে করে কোনো এক হতভাগ্য মানুষ। আপন মনেই বলে ওঠে নরেন ঘোষাল। এত বছর ধরে এই শ্মশান ও শ্মশানে প্রতিষ্ঠিত কালী মন্দিরের দায়িত্বে রয়েছেন শিবকালী ভট্ট ওরফে শিবু খুড়ো। কালী মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে খুড়ো বলল, কে মারা গেছে গা? আর বলো না ঠাকুর মশাই, আমাদের গায়ের যে জমিদার রয়েছে তার বউয়ের ভাইগা সম্পর্কে জমিদারের শালা হবে। 2 দিনের জন্য বেড়াতে এসেছিল, কিন্তু আজ সকালে তার মৃতদেহটা পাওয়া গেছে নদীর ধারে। কি বলো গা? নদীর ধারে পাওয়া গেছে? কেন? কেমনে জানবো কও দেখি? জমিদার বাড়িতে তো এখন কান্নাকাটির বেহাল পর্ব। এখন তো ওসব ঘটনা জানা যাবে না গো। অন্ত্যেষ্টির কাজ মিটে যাক, তারপর না হয় এই বিষয়টা জানা যাবে। কি করে জমিদার বাবুর শালা নদীর পাড়ে গিয়ে মরল তা সকলের কৌতূহল। এমন সময় শ্মশান রক্ষক শিবু খুড়ো বলল, মুখে আগুন দেবে কেডা? পাশে দাঁড়িয়ে থাকা একটা লম্বা ছেলে বলল, আমি আগুন দেব। তা তুমি কে হও বাবা? ছেলে সারা তো মুখ আগুন করা যাবে নিকো। শিবু খুড়োর কথা শেষ হতেই দাঁড়িয়ে থাকা ছেলেটি বলল, ওসব নিয়ে চিন্তা করবেন না খুড়ো। অবশেষে দাঁড়িয়ে থাকা ছেলেটির পরিচয় জানা গেল। সে হল জমিদারের মৃত শালার ছেলে জয়ন্ত। শবদেহ অন্ত্যেষ্টির শেষে জমিদারের শালার ছেলে জয়ন্ত নদীর ঘাটে বসতে যাবে, এমন সময় শ্মশান রক্ষক শিবু খুড়ো বলে উঠল, এই সোঁড়া, ওখানে বসিস না। মা গঙ্গার কখন ইচ্ছে হয় টেনে নিয়ে চলি যাবে, কিছু বলা যায় না। শিবু খুড়োর কথা জয়ন্ত বুঝতে পারে না। সে জিজ্ঞেস করল,
টেনে নিয়ে যাবে মানে? মানেটা খুব পরিষ্কার ভাষা। এই নদীতে কত ছেলেপিলে তলিয়ে গেছে, তাদের উদ্ধার করা তো দূরের কথা, তাদের রাত খাওয়া মৃতদেহ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তাই বলছি, অত ধারে যেও নে। কিন্তু খুড়োমশাই, এ কার কাজ হতে পারে? জয়ন্তর প্রশ্ন শুনে খুড়ো আঁতকে ওঠেন। এ কাজ তার বাবা, যে 40-45টা বৎসর ধরে আমাদের সর্বনাশ করে চলেছে, তার কাজ। রাম 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 রাম। সে যেই হোক ওই শিলাবতী নদীর ভেতরে থাকে। রাম 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 রাম। রাম নাম জপতে জপতে সেখান থেকে চলে যায় শিবু খুড়ো। তার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জয়ন্ত শ্মশান থেকে প্রস্থান করে। পরের দিন সকালে জয়ন্ত গ্রাম দেখতে বেরোয়। গ্রামের প্রত্যেকের সাথে কথাও বলে। সে জানতে পারে শিলাবতীর রাতে রূপ নাকি ভয়ঙ্কর। রাতের গভীরে সেখানে অন্য কিছু চলে। এসব গল্পও তো হতে পারে। তাই জয়ন্ত ঠিক করল রাতের অন্ধকারে সে নদীর পাড়ে যাবে এবং সেখানে গিয়ে দেখবে এই শিলাবতীকে ঘিরে কী রহস্য রয়েছে। যেই ভাবা সেই কাজ। জয়ন্ত বাড়ি থেকে বেরিয়ে রওনা হয় শিলাবতী নদীর উদ্দেশ্যে। চারপাশটা বেশ থমথমে, মাঝে মধ্যে গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর জঙ্গলের মাঝে জয়ন্ত থমকে দাঁড়ায়। নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, কেউ কি আমায় অনুসরণ করছে? সহসা একটা ক্ষীণ আওয়াজ তার কানে এলো। কিছু দূর গিয়ে একটা ঝোপের সামনে এসে দাঁড়ায় জয়ন্ত। ঝোপ সরিয়েই সে দেখল একজন বৃদ্ধ লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। গোঁফ শ্মশ্রু পরিপূর্ণ বদন, পরনে তালিমারা পোশাক। ভিস্তিটা সঙ্গেই ছিল জয়ন্তর। সে সেটা লোকটির মুখের সামনে ধরে। ভিস্তি থেকে জল লোকটার মুখে পড়তেই চোখ মেলে চান তিনি। তারপর পুরো জল পান করে নেন। বলেন, তুমি ধন্য। তুমি আমার পরাণ খান বাঁচালে বাবা। কে গো তুমি? আমার নাম জয়ন্ত। আমি আর আমার বাবা গতকাল এই গায়ে বেড়াতে এলাম, আর আজই আমার বাবা মারা গেলেন। কিভাবে মারা গেলেন? শিলাবতীর নদীর জলে ডুবে। শিলাবতী নদী? কথাটা বলেই চমকে ওঠে সেই বৃদ্ধ। হ্যাঁ, শিলাবতী নদী, সেখানেই ডুবে মারা যান তিনি। কিছুতেই নয়। মাথা নেড়ে জোর গলায় বলে চলে বৃদ্ধ। উনি মারা যাননি, ওনাকে খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। ওই সর্বনাশী বাচ্চাটা তাকে মেরে ফেলেছে। এত কিছুর পর এই প্রথমবারের মতো জয়ন্ত চমকে ওঠে। বাচ্চা? কার কথা বলছেন আপনি? বৃদ্ধ তার কথায় কান দেন না। এক মনে সে বলে চলে,
ঈশ্বর! জয়ন্তর গায়ে মাথায় হাত বুলোতে থাকে সে। তোমার বাবার মৃতদেহের কথা ভেবেই আমার গা শিউরে উঠছে বাবা। সেই আত খাওয়া মৃতদেহ। আত খাওয়া মৃতদেহ? কি বলছেন আপনি? আমি শুনেছি শিলাবতী নদীতে পড়ে যে প্রাণ হারায় তাদের দেহের অর্ধাংশ মাত্র উদ্ধার করা যায়, কিন্তু তার মৃতদেহ কোনো রকম বিকার আসেনি। এইবার চোখ দুটো বিস্ফারিত হয়ে যায় সেই বৃদ্ধের। জয়ন্তর কাঁধ ধরে ঝাঁকিয়ে সে বলে, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি জমিদার চন্দ্রপ্রতাপ চাটুর্যের স্ত্রীর ভাইপো। দু চোখ বিস্ফারিত হয়ে যায় বৃদ্ধের। চন্দ্রপ্রতাপ চাটুর্যে। কথাটা বলতে বলতে নীরব হয়ে যায় সেই বৃদ্ধ। জয়ন্ত বুঝতে পারে এ বৃদ্ধ নিশ্চয়ই কিছু জানে। জয়ন্ত বলে, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলুন। মানে এইসব কেন ঘটছে, কিসের জন্য ঘটছে? এতগুলো বছর ধরে এই গ্রামের প্রতিটি মানুষ ভয়ে আঁতকে দিন কাটাচ্ছে। বলুন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছু জানেন। হয়তো কিছুটা বুঝতে পারছি তোমার বাবা কেন মারা গিয়েছেন। তিনি স্বইচ্ছায় শিলাবতী নদীর তীরে যাননি। শিলাবতী নদী তাকে টেনে নিয়েছে। অবাক হয়ে জয়ন্ত বলে, কেন? তার কি কারণ? কারণ কারণ তুমি বুঝতে পারবে না বাবা। এর পেছনে রয়েছে একটা বিশাল বড় কাহিনী। কি সেই কাহিনী? বলুন আমাকে। সে কাহিনী শুনে তোমার কোনো লাভ নেই বাছা। সে এক অভিশপ্ত ঘটনা। জয়ন্ত নাছোড়বান্দা। সেও বৃদ্ধের থেকে এসবের পিছনে থাকা কারণ জানার জন্য উদ্গ্রীব। অনেক জোরাজুরির পর বৃদ্ধ বলল, তবে শোনো বাছা। বলে সেই বৃদ্ধ তার কাহিনী শুরু করে। বৃদ্ধের কথা যত জয়ন্ত শোনে ততই যেন জয়ন্তর মাথায় বজ্রাঘাত হতে থাকে। ও নিতাই, নিয়ে যাবে নদীর ওই পারে? ধুতি পাঞ্জাবি পরা হৃষ্টপুষ্ট লোকটিকে দেখে নৌকো থেকে উঠে দাঁড়িয়ে নিতাই মাঝি বলল, আরে চাটুর্য মশাই যে। অবশ্যই যেতে পারি। কত নেবে? না কি কইছেন চাটুর্য মশাই, আপনার ঠিকা কি পয়সা লমু? না, তুমি নির্ভয় বলো। জিভ কেটে নিতাই বলল, মানে যদি 6 শিকা দেন তো। 6 শিকা? বেশ, চলো। নৌকোতে গিয়ে বসলেন চাটুজ্যমশাই। উত্তাল নদী। গত 5 দিনের টানা বৃষ্টিতে শিলাবতী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বেশ চওড়া এই নদী। মাঝে মাঝে পৌষ পার্বণের সময় ইংরেজরা এখানে ব্যবসা করতে আসে।
তখন অবশ্য এত উন্মাদ থাকে না শিলাবতী। মাঝি আপন মনে নৌকার দাঁড় জলে কেটে কেটে নৌকা এগিয়ে নিয়ে যায়। আর চাটুজ্জেমশাইও চুপচাপ বসে রয়েছেন। দুজনকার মধ্যে কোনো কথাবার্তা নেই। তবে নিতাইয়ের একটু কেমন যেন অদ্ভুত লাগে। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর নৌকা যখন মাঝ নদীতে, তখন মাঝি বলে উঠল, আচ্ছা চাটুজ্জেমশাই, এত রাত্রিরে নদীর ওপারে গিয়ে কি করবেন? চাটুজ্জেমশাই নিতাইকে চিনতেন। আছে আছে, দরকার আছে, অনেক জরুরি দরকার। তা না হয় বুঝলাম দরকার আছে, কিন্তু নদীর ওপারে তো তেমন ঘর বাড়ি নেই, আর মানুষজনও বেশি থাকে না, আছে শুধু বিশাল ঘন জঙ্গল। এমন সময় চাটুজ্জে বাবু চটে গিয়ে বললেন, আহ, চলো তো দেখি ভায়া, তুমি শুধু শুধু প্রশ্ন করো কেন? তোমার কাজ লোকজনকে নদী পার করে তার বিনিময়ে অর্থ নেওয়া। সে কখন কোথায় কি জন্য যাচ্ছে তা জানা তোমার তো কাজ নয়। এই চাটুজ্জেমশাই অত্যন্ত বদমেজাজি আর একগুঁয়ে মানুষ। কেউ ওনার সাথে একটু বেশি কথা বললেই উনি রেগে যান। উনি গ্রামের জমিদার, তবে বদমেজাজি হলেও লোকটি বেশ ভালো ও সজ্জন। চাটুজ্জে নিতাইকে বলল, আচ্ছা শোনো ভায়া, তুমি কিন্তু আমায় পার করিয়ে চলে এসো না, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আবার ফিরে আসবো। আচ্ছা, তা কতক্ষণ অপেক্ষা করবো বাবু? এই ধরো ঘন্টা দেড়েক। চাটুজ্জে বাবুর কথা শেষ হতেই মাঝি কোনো এক ভাবনায় ডুবে গেল। মনে মনে সে বলতে লাগলো, চাটুজ্জেমশাইয়ের ভাব আমার মোটেই সুবিধের লাগছে নি। কিছু একটা গন্ডগোল তো আছে না, কিছু নিয়ে দেখতে হচ্ছে তো। যেই ভাবা সেই কাজ। চাটুজ্জেমশাইকে নদীর পাড়ে নামিয়ে নিতাই বলল, আপনি যান বাবু, আমি এইখানে আপনার লগে অপেক্ষা করতেছি। মাঝির কথা এক প্রকার উপেক্ষা করে কোনো উত্তর না দিয়েই চাটুজ্জেমশাই সরু মাটির পথ দিয়ে হাঁটা শুরু করল। দুধারে বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভর্তি। জ্যোৎস্নার আলোয় থাকলেও রাস্তা বেশ অপরিষ্কার, ঠিকমতো দেখা যাচ্ছে না। ঝিঁঝি পোকার ডাক আর শিয়ালের ডাকে পরিবেশ বেশ ভয়ঙ্কর। নিতাই কাল বিলম্ব না করে নৌকোর হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে হাতে একটা কম আলোযুক্ত লণ্ঠন নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে চাটুজ্জেমশাইয়ের পিছু নিল। সহসা চাটুজ্জেমশাইয়ের মনে হলো, কেউ কি আমাকে অনুসরণ করছে? একবার পিছন ফিরে তিনি দেখেন, কিন্তু না, কেউ নেই সেখানে। এরপর তিনি প্রবেশ করেন গভীর জঙ্গলের পথে। মাঝিও চাটুজ্জেমশাইকে অনুসরণ করতে গিয়ে কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো। আপন মনে মাঝি বলে উঠল, এ তো জঙ্গলে যাওয়ার পথ, এই পথ ধরে বাবু জঙ্গলে কি লেগে যাইতেছে? দাঁড়িয়ে ভাবতে ভাবতে মাঝি লক্ষ্য করলে মশাই অনেকটা পথ এগিয়ে গিয়েছে। বিলম্ব না করে মাঝি দ্রুত পায়ে চাটুজ্জেমশাইকে অনুসরণ করা আরম্ভ করল। ক্রমশ গভীর জঙ্গলে তারা প্রবেশ করে। খানিক পরে চাটুজ্জেমশাইয়ের মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করা গেল। তার মুখের হাসি দেখে মনে হচ্ছে সে যে জন্য এসেছে তা পেয়ে গেছে। সহসা চাটুজ্জেমশাইয়ের চোখ গেল দূরে জ্বলতে থাকা মশালের আলোর দিকে। মশালের আলো অনুসরণ করে সেই দিকে পা বাড়ালেন তিনি। এবার তিনি এসে দাঁড়ালেন কিছু লোকের মাঝে।
মাঝির এবারে পা বাড়াতে কিছুটা সংকোচ বোধ হচ্ছে, কারণ যদি মাঝিকে ওরা দেখতে পেয়ে যায় তখন আরেক বিপত্তি হবে। মাঝি ঠিক করল কিছুটা দূরত্ব বজায় রেখে ওদের কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রাখবে। মাঝি একটা বড় গাছের আড়ালে গা ঢাকা দিল। লোকগুলোর পরনের পোশাক দেখে মনে হচ্ছে কোনো সাধারণ মানুষ এরা নয়, সম্ভবত এরা ডাকাতের দল হবে। কিন্তু ডাকাত দলের সাথে এই জমিদার চাটুজ্জে মশাইয়ের কি সম্পর্ক থাকতে পারে? নিতাই উৎকর্ণ হয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করল। কি হে লক্ষ্মণ, আর কতদিন অপেক্ষা করাবে? হ্যাঁ, জিনিসটা কবে হাতে পাবো? আর কিছুদিন অপেক্ষা করেন কর্তা। আসলে বুঝতেই তো পারছেন, সাঁওতালদের কাছে এটা খুব মূল্যবান। সে জিনিস চুরি করা চারটিখানি কথা নাকি। আগে আমাদের ভালো করে মাটিটা মজবুত করে নিতে হবে, নতুবা ওরা কখন খেপে যায় বলা মুশকিল। অত কিছু আমি শুনতে চাই না লক্ষ্মণ, ভুলে যেও না তোমাদের দলকে আত্মগোপন করতে আমি সাহায্য করেছি, নয়তো তোমরা এতদিনে তোমাদের নিকৃষ্ট কাজের জন্য খতম হয়ে যেতে। আমার সেই জিনিস চাই, ব্যাস। মাঝি মনে মনে বলে উঠল, জিনিস? কোন জিনিসের কথা বলছে এরা? এদের কথা শুনে তো মনে হইতাছে এরা কোনো কিছু সন্ধানে আছে। সে জিনিস নিশ্চয়ই মহামূল্যবান কিছু, কিন্তু সেটা কি? ডাকাত সর্দার লক্ষ্মণ বলে উঠল, কিন্তু আমাদের পাওনা গন্ডা? চাটুজ্জে মশাই বলে ওঠেন, পাওনা গন্ডা রাখো তো লক্ষ্মণ, সেই জিনিস যেদিন পাবো তোমাদের পাওনা গন্ডাও সেদিন দেব। শনিবার আপনি মালটা পেয়ে যাবেন। মাঝি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। সে চুপচাপ ফিরে গিয়ে তার নৌকায় বসে। খানিকক্ষণ পর চাটুজ্জে মশাই এসে তাকে সঙ্গে নিয়ে ফিরে যেতে নির্দেশ দেয়। মাঝি সেইরূপ কাজ করে। শনিবার পুনরায় চাটুজ্জে মশাই মাঝিকে নির্দেশ দেয় নদীর ওপারে যাওয়ার জন্য। নৌকা নিয়ে তারা ওপার পৌঁছতে মাঝিকে অপেক্ষা করতে বলে চলে যান চাটুজ্জে মশাই। মাঝি লক্ষ্য করে তার হাতে রয়েছে একটা কাগজের মোড়ক। মোড়কের ভেতর কোনো কিছু আছে বলেই মনে হয়নি তাইয়ের, সম্ভবত টাকা। সে ডাকাত দলের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করেন চাটুজ্জে মশাই। এবার সেই ডাকাত দল একটা ছোট মূর্তি তুলে দেয় চাটুজ্জে মশাইয়ের হাতে। একটা বিভৎস দর্শন বালকের মূর্তি। মশালের আলোয় সেই মূর্তি দেখে ভয়ে সেঁধিয়ে যায় নিতাই। আপন মনে বলে ওঠে, সর্বনেশ, এই যে সাঁওতালদের দেবতা। এই নে তোদের পাওনা ঘন্টা বলে সে কাগজের মোড়কটা চাটুজ্জে মশাই তুলে দেন ডাকাত সর্দার লক্ষ্মণের হাতে। ঠিক তখনই দলের একজন বলে ওঠে, কথা বলতেছিলাম, এই মূর্তিটা কি আপনারা না নিলেই নয়? লক্ষ্মণ এবং চাটুজ্জে মশাই দুজনেই চমকে ওঠে। কেন রে লখা? গরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করেন চাটুজ্জে মশাই। আসলে একজন সাঁওতালকে বলতে শুনলাম যে এ হলো নাকি গদ্রবঙ্কার মূর্তি। এই দেবতাকে তার জায়গা থেকে সরালে পড়ে কেলেঙ্কারি কাণ্ড ঘইটা যাবে কর্তা। বটে রে লখা, মনে হচ্ছে তুই টাকার মোহমায়া ত্যাগ করেছিস। লক্ষ্মণ, বলি তোর খাস চালায় কি বলছে রে? ওই লখা, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না, চুপ কর। এরপর লক্ষ্মণ হাসি মুখে বলে, কিন্তু কর্তা, একটা প্রশ্ন না করে পাচ্ছি না, এই মূর্তিটা হঠাৎ নেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগলেন কেন? বেশ, তোরা যখন জানতে চাইছিস তখন বলি। ম্যাজিস্ট্রেট সাহেবের এই মূর্তিটা পছন্দ হয়েছে। উনি বিলেতে ওনার বাড়িতে মূর্তিটা সাজিয়ে রাখবেন। সাহেব সন্তুষ্ট হলে রায় বাহাদুর উপাধি পেতে আমার বেশি সময় লাগবে না। তাছাড়া আরেকটা কারণ আছে, ইদানিং এই সাঁওতালরা বড় বাঁদরামি শুরু করেছে।
সাঁওতাল হুলের পর এদের সাহস যেন বেড়েছে। বুঝুক এরা এবার। ওই গদ্রবঙ্গার মূর্তি সাহেব পেলে কিছু একটা ব্যবস্থা ওনাকে নিতে বলতে পারি ওই সাঁওতালদের বিরুদ্ধে। কিন্তু গদ্রবঙ্গার অভিশাপে যে পুরো গা উজাড় হয়ে যাবে। যাক, সব শেষ হয়ে যাক, কিচ্ছু যায় আসে না আমার। চমকে ওঠে নিতাই মাঝি, কিন্তু কিছু করার পূর্বেই সে ধরা পড়ে যায় এবং তাকে নৃশংসভাবে খুন হতে হয় চাটুজ্জে মশাইয়ের হাতে। ঠিক তখনই অনেক বন্দুক গর্জে ওঠে চারদিক থেকে। আসলে নিতাই আগে থেকেই পুলিশের দারোগা জগন্নাথ চৌধুরীকে বিষয়টা জানিয়ে রেখেছিল। ডাকাতের দল দৌড় দেয়, কিন্তু তাদের অনেকেই পুলিশের কাছে হতাহত হয়। বাকি থাকে শুধু দুজন। তাদের মধ্যে একজন মূর্তিটা জলে ফেলে দেয় এবং নিজেও জলে ঝাঁপ দেয়, কিন্তু সহসা সে জলে একটা বালককে দেখতে পায়। বালক কি? এই যে গদ্রবঙ্গা। সে হাসছে তার দিকে চেয়েই। পর মুহূর্তে বেশ কয়েকটা কালো মূর্তি তার পা দুটো টেনে জলের নিচে নিয়ে যায়। জয়ন্ত বলে ওঠে, জগদীপ প্রতাপ চাটুর্যে, ইনি তো আমার পিসেমশাইয়ের স্বর্গীয় বাবা। সেই জন্যই গদ্রবঙ্গা তোমার বাবাকে টেনে নিয়েছে, যেহেতু তোমরা ওই বাড়ির সঙ্গে যুক্ত। তারপর কি হলো? তারপর আর কি হবে বাছা, সঙ্গে সঙ্গেই সেই ডাকাত গদ্রবঙ্গার মূর্তিটা শিলাবতী নদীতে ফেলে দেয়। তারপর থেকে তিনি সেখানেই রয়েছেন। একটা কথা জানতো বাবা, গদ্রবঙ্গার সামনে তারা একটা করে মোরগ বলি দিত, সেটাই ছিল ওনার খাদ্য। কিন্তু না পেলে তিনি নিজেই তার সন্ধান করে নেন। আর তাই সেই নদীতে যেই স্নান করতে যেত তারই নৃশংসভাবে মৃত্যু ঘটত। তার আধ খাওয়া দেহটা পাওয়া যেত সেই নদীর তীরে। আর প্রথম কে মারা গেলেন জানো? স্বয়ং চাটুজ্জে মশাই। তিনি সেই নদীতে স্নান করতে গিয়ে নৃশংসভাবে তার মৃত্যু ঘটল। আর গ্রামবাসীরা বিষয়টা বুঝতে পারে। একজন
গুণিতকে ডেকে এনে গুনায় এবং তিনি নদীর চারিদিকে লক্ষণ রেখা টেনে দেয়। এই শিলাবতী নদীর তীর জুড়ে, এবং সেই অপদেবতা সেই নদীর মধ্যেই থেকে যান। এই হলো এই অভিশপ্ত শিলাবতী নদীর কাহিনী। জয়ন্ত স্তম্ভিত হয়ে যায় এসব শুনে। কিন্তু আপনি এসব কি করে জানলেন? হেসে সেই বৃদ্ধ বলে, আচ্ছা, আমি তো সেই লখা। জয়ন্ত চমকে ওঠে। আপনি ডাকাত লখা? কৌতূহলী হয়ে জয়ন্ত বলল, আমি যতদূর শুনেছি লক্ষ্মণ তো তার দলসহ মারা গেছে, তাহলে আপনি কি করে বেঁচে গেলেন? দীর্ঘশ্বাস ফেলে লখা বলল, সেদিন আমি পুলিশের হাতে ধরা পড়িনি, একটা গাছে উঠে আত্মগোপন করেছিলাম, আর সেভাবেই আমি বেঁচে যাই। আর লক্ষ্মণ আর ওর পুরো দল সেদিন পুলিশের হাতে খতম হয়েছিল। আমি আর কি করব, তখন থেকেই ভাউন্ডলের মতো ঘুরতে থাকলাম। এইভাবেই জীবন অতিবাহিত হতে থাকলো। আরেকটা কি জানো, নিতাই মাঝি আর চন্দ্রপ্রতাপ চাটুর্যের কথা অত শত আমি কি করে জানলাম? যে গুণিন শিলাবতী নদীর পার জুড়ে লক্ষ্মণ রেখা টেনে দিয়েছিল, তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তিনি পুরো বিষয়টা উপলব্ধি করেছিলেন। যখন তিনি এ বিষয়ে গ্রামবাসীদের বলছিলেন, তখন আমিও সেখানে ছিলাম। আমার তখন যা অবস্থা, তাতে কেউ আমাকে লখা ডাকাত বলে চিনতে পারেনি। সেখানে সকলের মাঝে সেই গুণিনের মুখে আমি সবটা শুনি। খানিকক্ষণ ভেবে জয়ন্ত বলল, আচ্ছা, গদ্রবঙ্গা কি? হাতটা কপালে একবার ঠেকিয়ে লখা বলল, গদ্রবঙ্গা হলো সাঁওতালিদের একজন অপদেবতা, কিন্তু সাঁওতালরা তাকে দেবতা জ্ঞানে পুজো করত। সাঁওতালরা এটা বিশ্বাস করে যে ওই দেবতাকে তুষ্ট রাখলে অর্থ, ঐশ্বর্য, সুখ, স্বাচ্ছন্দ্য এসব সব বজায় থাকবে। কিন্তু এই গদ্রবঙ্গা যদি একবার রুষ্ট হন, তাহলে তার ধারে কাছে সবাই মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সহসা লখার বুকে খুব ব্যথা করে ওঠে।
কি হয়েছে আপনার? উদ্বেগ ভরা কণ্ঠে বলে ওঠে জয়ন্ত। আচ্ছা, আমার বোধহয় এবার যাবার সময় হলো। জয়ন্ত তখন তার শেষ প্রশ্নটা করে। শুধু আপনি আমাকে এটুকু বলে যান যে ওই গদ্রবঙ্গার অভিশাপ থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? অতি কষ্টে নিঃশ্বাস নিতে নিতে লখা বলল, উপায় শুধু একটাই আছে, কিন্তু তা কি করা সম্ভব, কি করে সম্ভব আমি জানি না। একমাত্র যদি গদ্রবঙ্গা স্বয়ং তোমাদের কৃপা করেন, স্বয়ং তোমাদের ক্ষমা করেন, তাহলে শুধু তুমি কেন, এই পুরো গ্রাম রেহাই পাবে। শিলাবতী নদী তার বদনাম থেকে মুক্ত পাবে, কিন্তু কি করে হবে জানি না। আর কথা বলতে পারল না বৃদ্ধ লখা। কিছুক্ষণ পর সে মৃত্যু মুখে পতিত হয়। মনে মনে জয়ন্ত বলল, এবার আমি কি করি? লখা তো সেভাবে কিছু বলতেই পারলেন না। কি করে গদ্রবঙ্গার শাপমুক্ত হবে এই গ্রাম? একমাত্র যদি গদ্রবঙ্গা ক্ষমা করেন, কিন্তু সে কিভাবে সম্ভব? জয়ন্ত ভেবে পায় না সে কি করবে এখন। সহজা কয়েকজনের আর্তনাদ শুনতে পায় সে। কি ব্যাপার? সে হনহনিয়ে হাঁটতে থাকে, জঙ্গল পেরিয়ে পৌঁছে যায়। জয়ন্ত বিষয়টা আর কিছুতেই মেনে নিতে পারছে না, কিন্তু উপায় কি ভাবতে থাকে জয়ন্ত। সহসা তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। হ্যাঁ, একজন পারে তাকে এবং এই হরিপুর নারায়ণপুর গ্রামকে গদ্রবঙ্গার অভিশাপ থেকে বাঁচাতে। সে তৎক্ষণাৎ তার বন্ধু রজত সান্যালকে একটা তাড় করল। রজত তার কলেজের বন্ধু। তার বাবা একসময় সরকারি অফিসের কেরানি ছিলেন। ওনার তন্ত্র নিয়ে নাকি ভীষণ চর্চা। কাজ থেকে অবসর নিয়ে এখন তিনি পুরো দস্তুর একজন তন্ত্র সাধক হয়ে উঠেছেন। সে মনে মনে ভাবে, একমাত্র কাকাবাবুই পারেন আমাকে বাঁচাতে। চন্দ্রমাধব সান্যাল নিজের বাসভবনের দোতলায় আরাম কেদারায় বসে ধূমপান করছিলেন। স্বভাব চরিত্রের দিক থেকে চন্দ্রমাধববাবু ভীষণ গম্ভীর। বাইরে থেকে মানুষটাকে দেখলে একদম ভিন্ন মনে হয়। জীবনের দর্শন সম্পর্কে সাধারণত ভদ্র, জ্ঞানী ও পরিপক্ক। সাধারণ মানুষের দুঃখে তার মন সর্বদা কেঁদে ওঠে। হাতে বেশ কয়েকটি কড়ি নিয়ে নাড়াঘাটা করছিলেন। এমন সময় তার ছেলে রজত এসে বলল, বাবা, আসতে পারি? দরজার দিকে না তাকিয়ে চন্দ্রমাধব সান্যাল বললেন, কে রজত? এসো এসো। রজত ভেতরে প্রবেশ করে বলল, বাবা, জয়ন্তীর একটা টেলিগ্রাম এসছে। হেসে রজতের দিকে তাকিয়ে তিনি বললেন, তা বেশ তো, সে তো তার বাবার সঙ্গে তার পিসিমার বাড়ি গিয়েছিল, কিন্তু তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে বাবা? মানে কাকাবাবু, মানে জয়ন্তীর বাবা আর নেই, তিনি মারা গিয়েছেন। কি? চমকে ওঠেন চন্দ্রমাধববাবু। হ্যাঁ বাবা, আর সেই গ্রামেই একটা মহাভয়ঙ্কর বিপদে পড়েছে জয়ন্ত। আরাম কেদারায় শক্ত হয়ে বসেছেন চন্দ্রমাধব সান্যাল। জয়ন্ত
তারপরে তার করে রজতকে যা জানিয়েছে সেগুলোই বাবার সামনে বিবৃত করে সে। সব শুনে চন্দ্রমাধব বাবুর কপালে ভাঁজ পড়ে। শুধু দু একবার বিড়বিড় করে বলেন, গদ্রপঙ্গা, গদ্রপঙ্গা। তারপর রজতের উদ্দেশ্যে চন্দ্রমাধব বাবু বললেন, রজত, আগামীকালই আমাদের নারায়ণপুর যাওয়ার বন্দোবস্ত করো। রজত এবং চন্দ্রমাধব গিয়ে পৌঁছন নারায়ণপুর। বহুদিন পর বন্ধু রজতকে দেখে অপার আনন্দে মনটা ভরে যায় জয়ন্তর। রজত, কতদিন পর দেখা আমাদের। বন্ধুকে গাঢ় আলিঙ্গন করে চন্দ্রমাধবের চরণ স্পর্শ করে জয়ন্ত। দীর্ঘজীবী হও বাবা জয়ন্ত, আশীর্বাদ করে বলেন চন্দ্রমাধব। রজত বলে, আমি তো ভাবতেই পারছি না জ্যাঠামশাই আর নেই। ও কথা আর বলো না রজত, আমার মনের যে এখন কি অবস্থা তা শুধুমাত্র আমিই জানি। গম্ভীর কণ্ঠে এবার চন্দ্রমাধব বললেন, বাবা জয়ন্ত, স্টেশনে নামার পর থেকেই আমার কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। বিশেষ করে যখন তোমার বাড়ির গাড়িটা শিলাবতী নদীর ধার দিয়ে যাচ্ছিল, তখন অস্বস্তিটা ভীষণ রকম বেড়ে গিয়েছিল। আমি একবার ওই নদীর পাড়ে যেতে চাই, তবে সেখানে আমি একাকী কাল যাপন করতে চাই। হ্যাঁ, তা আপনি যেতেই পারেন, বলল জয়ন্ত, কিন্তু ভুলেও ওই নদীতে নামবেন না, নয়তো আপনার প্রাণ সংশয় হতে পারে। আমি আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু এখন। এক মুখ হেসে চন্দ্রমাধব তাকালেন জয়ন্তের দিকে। ভুলে যাচ্ছ বাবা জয়ন্ত, তন্ত্র সাধনায় কিছুটা হলেও জ্ঞান আছে আমার কোনো বিপদ হবে না। তুমি শুধু আমাকে একবার নিয়ে চলো সেখানে খালি। জয়ন্ত রাজি হয়ে যায়। কথা মতো চন্দ্রমাধব বাবুকে নিয়ে জয়ন্ত শিলাবতীর দিকে রওনা হয়। দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। জমিদার বাড়ি ছাড়িয়ে 10-15 মিনিট হেঁটে গেলেই শিলাবতী নদীর পার। বাড়ি থেকে বেশ কিছুটা আসার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। চোখের সামনে এমন ঘটনা দেখে জয়ন্ত বিচলিত হয়ে পড়ে, কিন্তু কোনো রকম প্রভাব চন্দ্রমাধব সান্যালের উপর পড়ল না। যদিও এমন ঘটনা জয়ন্তর সাথে এর আগেও ঘটেছে। প্রথম যেদিন জয়ন্ত ঘোড়ার গাড়িতে করে পিসিমার বাড়ি আসছিল, তখন সে যে বিড়ালটিকে দেখেছিল সে বিড়ালটিকে আজও সে পুনরায় দেখল। প্রথমবার এমন ভৌতিক দৃশ্য দেখার পরে জয়ন্ত তার বাবাকে হারিয়েছিল, কিন্তু এবার কি হবে? কার প্রাণ যাবে? এই ভেবে জয়ন্ত বেশ বিচলিত। চন্দ্রমাধব বাবু এতটুকু বিচলিত না হয়ে দাম্ভিকতার সাথে এগিয়ে গেলেন। এরপর জয়ন্ত এবং চন্দ্রমাধব বাবু উপস্থিত হন সেই শিলাবতী নদীর সম্মুখে। জয়ন্তর দিকে চন্দ্রমাধব সান্যাল তাকিয়ে বলেন, তোমায় অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত। কিসের জন্য কাকাবাবু? এই যে আমাকে নদীর পাড়ে নিয়ে আসার জন্য। কিন্তু এবার যে তোমায় যেতে হবে বাবা। চন্দ্রমাধবের নির্দেশে সেখান থেকে প্রস্থান করে জয়ন্ত। তারপর চারপাশটা ভালো করে দেখে নেন তন্ত্রসাধক চন্দ্রমাধব সান্যাল, বিশেষ করে যেখানে বসে তিনি শিলাবতীর রহস্য উদ্ঘাটন করবেন। নদীর পাড়ে এক গাছের দিকে আলোকপাত করেন চন্দ্রমাধব বাবু। সেদিকে এগিয়ে যান। এরপর মন্ত্রশক্তির সাহায্যে এক বলয় তৈরি করেন। বলয়ের মধ্যে আরোহণ করে চোখ বন্ধ করে পদ্মাসনে উপবিষ্ট হন চন্দ্রমাধব।
একাগ্র চিত্তে তিনি ধ্যান শুরু করেন। তার দিব্য দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করতে চান শিলাবতী নদীর গর্ভে থাকা সেই অবদেবতাটিকে। হ্যাঁ, এই তো তার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন জলে কিলবিল করে বেড়াচ্ছে অনেক কালো ছায়া, আর তাদের সম্মুখে মধ্যমণি হয়ে বসে আছে একটি বালক। কিন্তু কি বিভৎস তার মুখ! হাতের আঙুল এবং নখগুলো কি অদ্ভুত অলৌকিক! তার চেয়েও পাশবিক হল তার মুখে লেগে থাকা হাসি। চোখ দুটো এবার খুলে যায় চন্দ্রমাধবের। পুরো গলদঘর্ম অবস্থা তার। কপালে লেগে থাকা ঘাম মুছে তিনি আপন মনেই বলে উঠলেন, হ্যাঁ, জয়ন্ত যথার্থই বলেছে, এ গদ্রবঙ্গাই। কিন্তু এখন এর হাত থেকে আমি গ্রামবাসীদের বাঁচাই কি করে? তিনি বাড়ি এসে আর কিছু বললেন না জয়ন্ত ও রজতকে। সারা রাত্রি না ঘুমিয়ে এক প্রকার তিনি জেগেই কাটালেন। এর আগে কোনোদিন এত অস্থির দেখায়নি চন্দ্রমাধব বাবুকে। ঘরের মধ্যে পায়চারি করেছেন আর বারবার জানালার কাছে গিয়ে কিছুর জন্য অপেক্ষা করেছেন, হয়তো ভোর হওয়ার। ভোরের আলো ফুটতেই চন্দ্রমাধববাবু তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এ কি, ওদিকে তো জয়ন্তর ঘর। তবে কি? জয়ন্তর ঘরে গিয়ে জয়ন্তকে ডেকে তোলেন চন্দ্রমাধববাবু। বলেন, আচ্ছা, এখান থেকে সাঁওতালদের গ্রাম কত দূর? তা প্রায় 3-4 ক্রোশ হবে। কিন্তু মানে কেন কাকাবাবু? একটা উপায় আমি পেয়েছি। আহ্লাদে আটখানা হয়ে রজত ও জয়ন্ত বলে ওঠে, কি উপায়? গদ্রবঙ্গাকে শান্ত করবার শুধুমাত্র একটাই উপায় আছে, তা হলো গদ্রবঙ্গাকে আহ্বান করতে হবে। শিলাবতী নদীর জল থেকে তাকে তুলে আনতে হবে। সেই মন্ত্রের বন্ধন ভেঙে ফেলতে হবে। কি বলছেন আপনি? চমকে ওঠে জয়ন্ত। কিন্তু হরিপুর এবং নারায়ণপুরের লোকেরা তো ক্ষেপে উঠবে ওই যদি গুনিনের মন্ত্র বলে দেওয়া বন্ধন ভেঙে ফেলেন আপনি। শান্ত কণ্ঠে চন্দ্রমাধব বললেন, গ্রামের মানুষজনকে বুঝিয়ে বলতে হবে কথাটা। আজ থেকে বেশ কয়েক বছর আগে তন্ত্রসাধক এই শিলাবতী নদীকে বেঁধে দিয়েছিল মন্ত্র বলে। সেই মন্ত্র আমি আমার মন্ত্র দিয়ে ভেঙে দেব, আর তারপর গদ্রবঙ্গাকে শিলাবতীর জলের ভেতর থেকে বাইরে আনতে হবে। আর এই চাটুজ্জে পরিবারকে ক্ষমা চাইতে হবে। পুনরায় তাকে প্রতিষ্ঠা করতে হবে তার স্থানে, এবং একটা মোরগ বলি দিতে হবে তার সম্মুখে। তাহলেই তিনি সন্তুষ্ট হবেন এবং পুনরায় এই গ্রামে শান্তি ফিরে আসবে। না না না, কখনো হতে পারে না। আজ আইন হয়েছে, আর সব মানুষের জন্য সমান আইন। কিন্তু তাই বলে এটা ভুলে গেলে চলবে না যে এককালে চাটুজ্য বংশের সঙ্গে সাঁওতালদের একটা পুরনো শত্রুতা ছিল, আর আমাকে ক্ষমা চাইতে হবে তাদের দেবতার সম্মুখে। কখনো হতে পারে না। এটা করা মানে সাঁওতালদের সামনে নতমস্তক হওয়া। জোর গলায় বলে ওঠেন চন্দ্রপ্রতাপ চাটুজ্জে। আর কেনই বা আমরা ক্ষমা চাইব? ততোধিক জোর গলায় চন্দ্রমাধব বলে উঠলেন, ক্ষমা চাইতে হবে আপনাদের। হ্যাঁ, ঠিকই শুনছেন, ক্ষমা চাইতেই হবে। কারণ এই মৃত্যুর জন্য দায়ী আপনার পিতা স্বর্গীয় জগদীশ প্রতাপ চাটুজ্জে। তিনি লোভের বশবর্তী হয়ে গদ্রবঙ্গার মূর্তি লক্ষ্মণ ডাকাতের দলকে দিয়ে চুরি করিয়েছিলেন।
তার অহংকার আজ হরিপুর এবং নারায়ণপুরে মৃত্যু মিছিল ডেকে এনেছে। আপনার কাছে আমি করজোড়ে নিবেদন করছি জমিদার বাবু, আর অহংকার দেখাবেন না, মাথা নত করুন। উনি সকলের কাছে অপদেবতা, কিন্তু সাঁওতালদের কাছে তিনিই দেবতা। একজন দেবতা স্বেচ্ছায় কারোর ক্ষতি করে না। তাকে রুষ্ট করেছে লক্ষ্মণের ডাকাত দল, আর তা করেছে আপনার পিতার জন্য। এই মৃত্যু মিছিল রোধ করার একটাই উপায়, গদ্রবঙ্গার সম্মুখে নতমস্তকে ক্ষমা চাইতে হবে আপনাকে। উত্তেজিত হয়ে জমিদার চন্দ্রপ্রতাপ বলল, না 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 না, কিছুতেই না। পিতার ভুলের জন্য আমি কিছুতেই ওই সাঁওতালদের কাছে নতমস্তক হব না, হতেই পারে না। নতমস্তক আপনাকে করতেই হবে জমিদার বাবু, কারণ আজকের এই মৃত্যু মিছিলের জন্য এই জমিদার চাটুজ্জে বাড়ি দায়ী। তাছাড়া পিতার ভুলের দায়ের কথা বলছেন, সন্তানরা যেমন ভুল করলে তার দায় পিতা মাতার, তেমনি পূর্বপুরুষরা যদি কোনো ভুল করে তার দায় কিন্তু পরবর্তী বংশধরদের। সেই সূত্র ধরেই আপনার বাবার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকেই করতে হবে। জমিদারির দম্ভ, অহংকার এসব ধরে রাখলে দেখবেন একটা সময়ের পর গ্রাম আছে, কিন্তু গ্রামের একটা মানুষ জীবিত থাকবে না। যদি মানুষই না থাকে, যদি আপনি না বাঁচেন, তাহলে কিসের এত দম্ভ, কিসের এত জমিদার হওয়ার অহংকার? সমস্ত অহংকারকে ত্যাগ করে একটিবারের জন্য সাধারণ মানুষের কথা ভেবে একবার সাঁওতালদের কাছে নতমস্তক করুন না, ক্ষমা চান না। এতে লাভ বই, আপনার ক্ষতি হবে না। এটা আপনার কাছে আমার অনুরোধ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন চন্দ্রমাধববাবু। চন্দ্রমাধববাবুর হাত ধরে জমিদারবাবু বললেন, ঠিকই বলেছেন। যে ভুল আমার বাবা করেছেন, সে ভুল শুধরানোর দায় সত্যিই আমার, নয়তো পরবর্তী বংশধররাও এর শিকার হবে। আমি ক্ষমা চাইব। আমি ওদের কাছে হাত জোর করে নত মস্তক হয়ে আমার বাবার ভুলের ক্ষমা চাইব। তার জন্য আমায় কি করতে হবে বলুন? আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি তাই করব। অবশেষে জমিদারবাবু রাজি হন। এরপর জমিদারবাবু জয়ন্ত, রজত এবং চন্দ্রমাধববাবু সাঁওতালদের গ্রামে যান। সাঁওতাল সর্দার কানু সোরেন প্রথমে যখন জানতে পারে যে তাদের উপাস্য দেবতাকে রুষ্ট করেছে চাটুজ্জেরা, তখন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি দলের সদস্যদের আদেশ দেন, এই কে কোথায় আছিস? বেঁধে ফেল এই পাপীকে। আমাদের দেবতাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে এই পাপীর পিতা। পিতার পাপের শাস্তি একেই ভোগ করতে হবে। বর্ষা, তীর ধনুক নিয়ে ছুটে আসে সাঁওতালরা। হঠাৎ করে চন্দ্রমাধববাবু চিৎকার করে ওঠেন, দাঁড়ান দাঁড়ান, আর কত প্রাণ গেলে আপনারা শান্ত হবেন? আজ থেকে ৪৫ বছর আগে যে ভুল জমিদার স্বর্গীয় জগদীশ চাটুজ্জে করেছিল, আজ সেই রকম ভুল আপনারাও করছেন। কিন্তু কেন? লোকের মুখে শুনেছি সর্দার হিসেবে আপনি ভীষণ দয়ালু মনের মানুষ, অপরাধীদের ক্ষমা করতে জানেন। আপনার হাত যে মাথার ওপরে পেয়েছে, তার জীবন ধন্য হয়ে গেছে। আপনার কাছে আমার অনুরোধ, সমস্ত অপরাধ ভুলে আপনার হাত নারায়ণপুর গ্রামের প্রতিটি মানুষের ওপর রাখুন। এরপর ধীরে ধীরে সমস্ত মর্মান্তিক মৃত্যুর ঘটনা ও কারণ খুলে বললেন চন্দ্রমাধব সান্যাল। তারপর চন্দ্রমাধব বাবুর মধ্যস্থতায় সব কিছু মিটমাট হয় এবং তারা তাদের দেবতাকে ফিরে পাওয়ার আশায় উৎসাহিত হয়ে ওঠে। অমাবস্যার রাত্রি একটি আসনের উপর পদ্মাসনে উপবিষ্ট চন্দ্রমাধববাবু বিড়বিড় করে এক মনে তিনি মন্ত্র পড়ে চলেছেন। চারদিকটা ভীষণ থমথমে। সহসা শিলাবতী তরঙ্গ সংকুল রূপ ধারণ করেছে।
সেই চিরপরিচিত ভয়ঙ্করী রূপ। কিন্তু কেন বাড়ি বর্ষণ তো হয়নি এর মধ্যে? এ দৃশ্য দেখে থরহরি কাঁপতে থাকে সবাই। গণ্ডির মধ্য থেকে চন্দ্রমাধব বাবুকে উৎখাত করার জন্য কেউ যে মরিয়া হয়ে উঠেছে, গাছের ডালপালা ঝুঁকিয়ে তার বৈদিক আরাধনায় বিঘ্ন ঘটাতে চাইছে। সহসা আকাশ বাতাস কাঁপিয়ে চন্দ্রমাধববাবু বলে উঠলেন, হে গদ্রবঙ্গা, হে দেবতা, আপনি উঠে আসুন। অনেক দিন ধরে এই শিলাবতী নদীর ভেতরে আপনি বন্দী। কিছু ভুলের জন্য এই মাতৃতুল্য নদী আজ অভিশপ্ত। নিজেকে অবারিত করুন, বেরিয়ে আসুন, প্রকাশ করুন নিজেকে। অভিশাপ দশা থেকে বাহির করুন এই নারায়ণপুর গ্রামবাসীদের। সঙ্গে সঙ্গে খুব জোরে বাতাস বইতে শুরু করল। গর্জনে কেঁপে উঠল সমস্ত নদীকূল। এ কি হচ্ছে এসব? বলে ওঠেন কানু সোরেন। চন্দ্রমাধব বাবু কানু সোরেনের উদ্দেশ্যে বললেন, এত সহজে উনি আমাদের কাছে প্রকট হবেন না। সবাই মিলে আহ্বান করুন। সকলের ডাক উনি ফেরাতে পারবেন না। আহ্বান করুন, আহ্বান। সকলের আহ্বানের মধ্য দিয়ে ভাসমান অবস্থায় উন্মোচিত হল 4টে কালো ছায়া। এ এক ভয়ঙ্কর দৃশ্য। আর তারপরেই শোনা গেল খিলখিল শব্দে এক বালকের হাসি। সে কি ভয়ঙ্কর, রক্ত জল করা হাসি। যেন নিদারুণ অন্ধকারময় প্রেতপুরী থেকে বেরিয়ে আসছে সেই হাসি। অস্পষ্ট থেকে ক্রমাগত স্পষ্ট হলো এক বালক, বিভৎস চেহারার সেই বালক। মাথার চুলগুলো নেমে এসেছে মুখের উপর, চোখ দুটো রক্তের মতো লাল। আবারও সে খিলখিল করে হেসে ওঠে। তাকে দেখেই হাত জোর করে নতমস্তক হয়ে যায় সাঁওতালরা। এবার দুটি হাত জোর করেন চন্দ্রপ্রতাপ চাটুজ্জে। বললেন, হে দেবতা গদ্রবঙ্গা, আপনি আমাদের ক্ষমা করুন। আমার পিতা স্বর্গীয় জগদীশ প্রতাপ চাটুজ্জে যে গর্হিত কাজ করেছে, আপনাকে আপনার স্থান থেকে সরিয়ে, তার জন্য আমি আপনার কাছে নত মস্তকে ক্ষমা চাইছি। আপনি এই গ্রামকে অভিশাপ মুক্ত করুন। মুহূর্তে সেই বালকের মুখে ফুটে ওঠে তীব্র আক্রোশ। জোরে জোরে মাথা নাড়তে থাকে সেই বালক। তার মানে সে রাজি নয়, সে আরও মৃত্যু চায়। চন্দ্রমাধব বাবু চিন্তায় পড়লেন, আরও প্রাণ? আবার কার প্রাণ দিতে হবে গদ্রবঙ্গাকে? এতগুলো প্রাণের বিনিময়ে কার প্রাণ চেয়ে বসবেন গদ্রবঙ্গা? এই ভেবে অতিষ্ঠ চন্দ্রমাধব। গদ্রবঙ্গা অস্পষ্ট দুর্বোধ্য ভাষায় চন্দ্রমাধব সান্যালকে কিছু বলেন, কিন্তু কি বলেন গদ্রবঙ্গা? মুহূর্তের মধ্যে চন্দ্রমাধব বাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হে কি, চন্দ্রমাধব বাবু এত ঘামছেন কেন? জমিদার চন্দ্রপ্রতাপ ও সর্দার সোরেন চন্দ্রমাধবের উদ্দেশ্যে বলল, ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? মুখে কোনো উত্তর নেই। কোনো এক গভীর সমস্যার সম্মুখীন হয়েছেন চন্দ্রমাধব। ত্রিভুবন কাঁপিয়ে চলেছে গদ্রবঙ্গার অত্যাচার। সে কি নির্মম নির্যাতন! নদীর পাড়ে উপস্থিত বাচ্চা বুড়ো কাউকেই আটকে রাখা যাচ্ছে না। সবাই এক মোহে আচ্ছন্ন হয়ে নদীর দিকে ছুটে যাচ্ছে নিজের প্রাণ বিসর্জন দিতে। গদ্রবঙ্গার পৈশাচিক হাসিতে কেঁপে উঠছে নদী পার।
চন্দ্রপ্রতাপ ও কানু সোরেন বলে উঠল, চুপ থাকবেন না চন্দ্রমাধব বাবু, যে দেখুন একবার আমাদের গ্রামবাসীরা সবাই কেমন আতঙ্কে বিমূঢ় হয়ে রয়েছে। সহসা 8 বছরের একটি ছেলে চিৎকার করে উঠল। সবাই তার দিকে ছুটে গিয়ে যা দেখল তাতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এ কি, এ বাচ্চার মুখ থেকে তো রক্ত উঠে আসছে, বলে উঠল কানু সোরেন। চন্দ্রমাধব বাবুর কাছে হাত জোর করে জমিদার বলল, চুপ থাকবেন না আপনি, এরকম চলতে থাকলে আমার গ্রাম শ্মশানে পরিণত হবে। বাঁচান আমার প্রাণের এই নারায়ণপুরকে, আপনি বাঁচান। এইবার চন্দ্রমাধব চিৎকার করে উঠলেন, বাঁচাবো? কি করে বাঁচাবো? যার বিনিময় এই প্রাণ নেওয়ার খেলা বন্ধ হবে তাকে আপনি দিতে পারবেন? হ্যাঁ পারবো, আমি সব পারবো। এই অভিশাপের হাত থেকে পুরো গ্রামকে বাঁচাতে আমি সব কিছু করতে পারবো। তাহলে নিয়ে আসুন আপনার 9 বছরের পুত্র সন্তানটিকে, খড়গ দিয়ে শিরচ্ছেদ করে বলি দিন গদ্রবঙ্গার পায়। চন্দ্রমাধব বাবুর মুখে এমন কথা শুনে ভূমিতে আছড়ে পড়লেন জমিদার। রাত ক্রমশ গভীর হয়ে চলেছে। কারোর মুখে কোনো কথা নেই, আছে শুধু ভয় আর হারানোর যন্ত্রণা। কানু সোরেন ও জমিদার সহ প্রত্যেকে রাতের অন্ধকারে ফিরে এলেন। জমিদার গিন্নি এগিয়ে এসে বলেন, কিরে জয়ন্ত, সব ঠিক আছে তো? সমস্ত অভিশাপ ধুয়ে মুছে গেছে বল? নীরবতা ভঙ্গ করে পিসিমাকে সবটা খুলে বলে জয়ন্ত। জয়ন্তর কথা শুনে কাঁদতে কাঁদতে মূর্ছা যান পিসিমা। জমিদার চন্দ্রপ্রতাপ নিজ সন্তানকে বলি দেওয়ায় কোনো আপত্তি করেন না। তিনি বললেন, গদ্রবঙ্গাকে রুষ্ট করে এই গ্রামে অমঙ্গল ডেকে এনেছেন তাঁর পিতা, তাই এই পাপের প্রায়শ্চিত্ত তো তাকেই করতে হবে। গিন্নি ছেলেকে বুকে জড়িয়ে আদর করার স্বাদ পূরণ করে নাও। তুমি কি পাগল হয়ে গেছো? সূর্য আমাদের একমাত্র সন্তান, তাকে তুমি কত মায়ের কোল শূন্য হয়ে গেছে গিন্নি। এই গ্রামের বাকি ছেলেপিলেরাও তো তোমার সন্তান তুল্য, বলো তাদের প্রাণের জন্য আর একটা প্রাণের মায়া না হয় ত্যাগই করলে? সূর্যপ্রতাপকে নদীর পাড়ে নিয়ে আসা হয়। চন্দ্রমাধব বাবুকে এ প্রহরে দেখা গেল না। জমিদার বাড়ি থেকে সকলে প্রস্থান করার পর নিজের ঘরে দৌড় দেন চন্দ্রমাধব। বিড়বিড় করে তিনি বললেন, হাতে বড় কম সময়, এখন উপায় একটাই, এটাই শেষ উপায়। কিন্তু না, অধিক ভাবলে চলবে না। পুনরায় ধ্যানে বসেন চন্দ্রমাধব। এদিকে শিলাবতীর তীরে সকলকে নিয়ে উপস্থিত হন জমিদার। কানু সোরেনেরও চোখে জল। সকল গ্রামবাসী উপস্থিত নদীর পাড়ে। সূর্য গ্রামের সকলের কাছে খুব প্রিয়। জমিদারের ছেলে হবার জন্যে নয়, তার মিষ্টি স্বভাব ও পরোপকারী মনের জন্য। সূর্যকে কাছে টানেন জমিদার। উজ্জ্বল মুখে একটা চুম্বন এঁকে দেন বাবা চন্দ্রপ্রতাপ। সাঁওতাল সর্দারের নির্দেশে একজন সাঁওতালি শিশুটিকে ধরে এবং অন্যজন খড়গ তোলে তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে। ভয়ে চোখ বুজে জয়ন্ত, চোখ বুজে গ্রামবাসী। সকলের উদ্দেশ্যে ছোট সূর্য বলে উঠল, আমায় নিয়ে তোমরা ভেবো না গো, মারাং বড়ু সবার ভালো করে। এ বাচ্চার কি কোনো ভয় নেই? হাসি মুখে সেও প্রস্তুত এই গ্রামকে অভিশাপ মুক্ত করার জন্য। আকস্মিক দৃশ্য। যে সাঁওতালি খড়গ তুলেছিল বলি দেওয়ার জন্য, তার হাত দুটো থেমে যায়। কিছুতেই সে তার হাত নাড়াতে পারে না। ঠিক তখনই চারিদিক কেঁপে ওঠে ভীষণভাবে। পর মুহূর্তে তাদের সম্মুখে এসে উপস্থিত হয় এক অদ্ভুত অবয়ব। মুখ, হাত, পা কিছুই দেখা যায় না তার।
শরীর থেকে বিচ্ছুরিত হয় আলোর ছটা। সেই শুভ্র জ্যোতির সম্মুখে এক মুহূর্তের জন্য টিকতে পারে না গদ্রগঙ্গার সঙ্গে থাকা সেই কালো ছায়াগুলো, নিমেষে অদৃশ্য হয়ে যায়। জ্যোতির্ময় দেহ থেকে যেন বেরিয়ে আসে এক গগনভেদী কণ্ঠ, অনেকটা দৈববাণীর মতো তা অনুরণিত হয় চারিদিকে। এ ধরনীর প্রত্যেক প্রাণী আমার সন্তান সম, আমা হতেই এদের সৃষ্টি। আমার সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা তোর হলো কি করে? গদ্রগঙ্গার শক্তি কোনোভাবেই নিরস্ত করতে পারে না অবয়বটিকে। আর থাকতে পারে না জয়ন্ত। জ্ঞান হারায় সে। যখন তার জ্ঞান হয় তখন সকাল হয়ে গিয়েছে। অনেকের জ্ঞান ফিরেছে, অনেকে আবার অচৈতন্য। জয়ন্ত দেখল চন্দ্রপ্রতাপের পাশেই পড়ে আছে তার শিশুটি। আগের মতোই উজ্জ্বল তার হাসি। যাক, তার মানে শিশুটার কিছু হয়নি। সাঁওতাল সর্দার জানালেন, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আমরা পরম সৌভাগ্যবান। অলৌকিক এক ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের সঙ্গে। তখন কে এসেছিল জানো? কে? প্রশ্ন করে জয়ন্ত। আমাদের উপাস্য দেবতা মারাংবুড়ু। কথা শুনে সকল সাঁওতালিরা জোর হস্তে চোখ বুজে মারাংবুড়ুর জয় জয়কার করে। সাঁওতাল সর্দার বলে ওঠে, কিন্তু এখনো বুঝতে পারছি না আমাদের মধ্যে কে মারাংবুড়ুকে আহ্বান জানালো। তাকে সাধনা করে ডেকে আনা বড় কঠিন। এত সহজে তিনি কারো কথায় নিজেকে প্রকাশ করেন না। কিছু বুঝতে পারে না কেউ। জয়ন্তরা সকলে মিলে ফিরে আসে বাড়িতে। মন প্রত্যেকের আনন্দিত। ফিরে এসে শিশুটিকে পেয়ে জয়ন্তর পিসিমার আনন্দ ধরে না। তখনই তার মনে পড়ে চন্দ্রমাধব কাকাকে অনেকক্ষণ দেখা হয়নি। অনেক ডাকাডাকির পরেও যখন চন্দ্রমাধব সান্যাল দরজা খোলেন না, তখন দরজা ভেঙে ফেলে তার পুত্র এবং জয়ন্ত। তারা দেখে অচেতন অবস্থায় ভেতরে পড়ে রয়েছে চন্দ্রমাধব সান্যালের দেহ। কান্নায় ভেঙে পড়ে তার পুত্র। চোখে জলের ছিটে দিতে চেতনা ফিরে পায় চন্দ্রমাধব। এবার জয়ন্ত বুঝতে পারে গদ্রগঙ্গাকে আটকাতে সাঁওতালদের দেবতা মারাংবুড়ু, যিনি প্রকৃতিরই রূপ, তাঁর সাধনা করেন চন্দ্রমাধব। আপনি ঠিক আছেন কাকাবাবু? বলে ওঠে জয়ন্ত। পাশে বসে কেঁদে চলেছে ছেলে। পিতৃহারা জয়ন্তকে বুকে টেনে নিয়ে চন্দ্রমাধব সান্যাল বলেন, আমি পুরোপুরি ঠিক আছে। জানেন কাকাবাবু, আজ একটা চমৎকার হয়েছে। ভাইয়ের কিচ্ছু হয়নি। একটা হাত তুলে জয়ন্তকে থামিয়ে দিয়ে চন্দ্রমাধব বললেন, জানি জয়ন্ত, জানি, আমি সব জানি। ঘরের দরজা বন্ধ করলেন চন্দ্রমাধব সান্যাল। বড়ই উৎকণ্ঠিত তিনি। বুঝতে পারছেন না কি হতে চলেছে। তবে একটা বড় ঝড় তো আসতে চলেছে, তার তিনি বেশ আন্দাজ করতে পারছেন। যদি এই ঝড়কে থামাতে হয় তাহলে তাকে একটা বড় ঝুঁকি নিতে হবে। হ্যাঁ, এবার তাকে সাধনায় বসতে হবে। বড় কঠিন এই সাধনা। এতে তার জীবন মরণ সংকট উপস্থিত হতে পারে। আসনটা মেঝেতে বিছিয়ে তার উপর উপবিষ্ট হলেন চন্দ্রমাধব সান্যাল। তারপর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করলেন তিনি। মনে মনে আহ্বান জানালেন সাঁওতাল সম্প্রদায়ের পরম আরাধ্য দেবতাদের শিরোমণি মারাংবুড়ুকে। হে দেবতা, হে মারাংবুড়ু, আজ আর কিছুক্ষণের মধ্যেই চরম অনাচার হতে চলেছে। এক শিশুর নির্দয়ভাবে বলি হবে এক অপদেবতার সম্মুখে। আপনি এটা হতে দেবেন না। আসুন, নেমে আসুন মর্তলোকে, বাঁচান শিশুটিকে। শিশু তো সাক্ষাৎ
ভগবানের রূপ, এভাবে তাকে শেষ হতে দেবেন না। আসুন, মর্তলোকে আসুন। সহসা একটা শুভ্র জ্যোতি লক্ষ্য করলেন তিনি। ক্রমে সেই জ্যোতি বিস্তার লাভ করতে থাকল। তার চোখের পাতা কিছুতেই পড়ছে না। এ কি হচ্ছে? একটা দৈববাণী চন্দ্রমাধব সান্যালের কানে এলো। যার ওপর স্বয়ং দেবতা মারাংবুরুর আশীর্বাদ রয়েছে, তার ক্ষতি করে এমন সাধ্য কার বলো? এমন সাধ্য কার? চমকে উঠলেন চন্দ্রমাধব। এ কি? এ তিনি কি শুনলেন? এ কি তবে স্বয়ং মারাংবুরুর কণ্ঠস্বর? সত্যি যদি তাই হয়, তিনি যা দৈববাণী বলে গেলেন তা শুনে চন্দ্রমাধব সান্যালের মাথাটা কেমন যেন ভারী হয়ে এলো। আর পারছেন না। অচৈতন্য হয়ে পড়ে যান চন্দ্রমাধব সান্যাল। দুটো হাত জোর করে কপালে ঠেকিয়ে তিনি বললেন, জয় মারাংবুরুর জয়, জয় মারাংবুরুর জয়। যার ওপর স্বয়ং দেবতা মারাংবুরুর আশীর্বাদ আছে, তার ক্ষতি করে এমন সাধ্য কার বলো? এমন সাধ্য কার? পরদিন সকালের ট্রেনে চন্দ্রমাধব বাবু ও রজতকে নিয়ে জয়ন্ত কলকাতা ফিরে যায়। শিলাবতী নদীর তীরবর্তী হরিপুর ও নারায়ণপুর গ্রামে পুনরায় ফিরে আসে সুখ ও সমৃদ্ধি। কিন্তু এসবের মাঝে একটা প্রশ্ন থেকেই যায়। সেদিন যদি অর্থের লোভে পড়ে চাটুজ্জে মশাই গদ্রবঙ্গার মূর্তিটি তার প্রতিষ্ঠিত স্থান থেকে সরিয়ে তাকে রুষ্ট না করতেন, তাহলে কি এই দিন দেখতে হতো? লোভ অনেক সময় আমাদের জীবনে অনেক অজানা ও অযাচিত বিপদ ডেকে আনে, যার মাসুল শুধু আমাদের নয়, বরং আমাদের পরের প্রজন্মকেও দিতে হয়। এতক্ষণ শুনছিলেন গদ্রবঙ্গা, রচনা প্রিয়াঙ্কা অধিকারী, গল্পের নাট্যরূপ লিলি, জমিদার ও কালুর চরিত্রে প্রসূন, চাটুজ্জে মশাই ও লক্ষ্মণ রাজ, পিয়ন সৌভিক, ঘনশ্যাম দেবদূত, জয়ন্ত শুভম, জমিদার গিন্নি দেবলীনা, নরেন অর্ণব, বৃদ্ধ লখা সুদীপ দে, নিতাই ও যুবক লখা অতনু, রজত ও কানু বিনায়ক, সূর্যের চরিত্রে মৌসুমী, মারাংবুরুর ভূমিকায় মনোজ ভট্টাচার্য, চন্দ্রমাধব স্বরূপ, জনৈক লোক স্বরূপ এবং অতনু, কোচোয়ান ও খুড়োর ভূমিকায় আমি দেবাদ্রী। পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে আমি দেবাদ্রী ও লিলি, ধ্বনি পরিকল্পনা ও আবহে দেবদত্ত ও সৈকত, পোস্টার ডিজাইনে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবার ফিরব আরও এক নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। ধন্যবাদ।